This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতেই যে খবর, পাখির চোখ বিধানসভা নির্বাচন, কাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক, কিন্তু মূল মঞ্চের কোথাও নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। 2023 সালে ইন্ডোরের সমাবেশ ও মঞ্চের ব্যানারে ছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। 2024-এর 21শে জুলাইয়ের মঞ্চেও শুধু তৃণমূল নেত্রীর ছবি ছিল। মাঝে ক্যালেন্ডার বিতর্ক দেখেছে তৃণমূল, আর এবার নেতাজি ইন্ডোরে সেই একই ছবি। কিন্তু এই বিষয়টা, এই যে ছবি নেই বা যেটা বিষয়টা তৈরি হয়েছে, যে বিতর্ক তৈরি হয়েছে, সেটা কতটা ইঙ্গিতবাহী? কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, দেখো, 21শে জুলাইয়ের মঞ্চেও যেমন আমরা দেখেছিলাম শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এই প্রথমবার আমরা দেখেছিলাম যে 23-এর যে নেতাজি ইন্ডোর, সেখানেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই একই ধারা অব্যাহত, অর্থাৎ এবারেও যে 2025-এ যে নেতাজি ইন্ডোর হতে চলেছে, যে মঞ্চ থেকে আগামী 26-এর লড়াইয়ের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মূল মঞ্চেও কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কেন তাৎপর্যপূর্ণ? তার কারণ আমরা মাঝখানে দেখছিলাম যে 2021 সালের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই কিন্তু যে কোনো অনুষ্ঠানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটো ছবিই কিন্তু ব্যবহার করা হতো। মাঝখানে একটা ক্যালেন্ডার বিতর্ক হয় কিছু মাস আগে। সেই ক্যালেন্ডার, কিছু ক্যালেন্ডার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছোট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বড়, এই ঘিরে বিতর্ক হয়। তারপরে আবার একটি ক্যালেন্ডার আনা হয় যেখানে মমতা অভিষেক ছবি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বড়। এই সমস্ত কিছু পেরিয়ে যখন আজ 25 সালের নির্বাচনের বিউগল বাজানো হবে যে মঞ্চ থেকে, 26 সালের বিউগল বাজানো হবে যে মঞ্চ থেকে, সেই 25-এর ইন্ডোরে শুধুমাত্র মমতা। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কি বলেন, ভোটার লিস্ট থেকে শুরু করে যাবতীয় বিষয়ে তিনি কি বলেন, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল। একদম। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। কলকাতা পুরসভার স্কুলে ছুটি বদলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল বিতর্ক। বিতর্ক ঠিক কোন জায়গায় জানেন? বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল ও ঈদের ছুটি বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের সূত্রপাত। কিন্তু ঠিক কেন এই সিদ্ধান্ত? কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ কি? দেখো, কলকাতা পুরসভার তরফে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সদস্য সন্দীপন শাহ বা ফিরাদ হাকিমরা যে ব্যাখ্যা দিচ্ছেন, যে এই গোটা বিষয়টি করেছেন কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ ধারা, এবং সেই কারণে সিদ্ধার্থ ধারাকে তারা শোকজ করেছে। 3 দিনের মধ্যে উত্তর দিতে হবে এবং প্রশাসনিক যে পদক্ষেপ নেওয়ার, সেই পদক্ষেপ কলকাতা পুরসভা নেবে। কারণ তাদের বক্তব্য, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে সেটা তারা কেউ বিন্দুমাত্র জানতেন না। এমনকি কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন, তিনিও জানতেন না। পুরোটাই এই শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার তিনি করেছেন। বিজেপির বক্তব্য হচ্ছে, এই বিতর্কের জায়গাটা এখান থেকেই সূত্রপাত, যে বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর 2025 সালে সেই ছুটিটাকে বাতিল করে সেই ছুটিটি পাঠানো হয়েছে 31শে মার্চ আর 1 এপ্রিল 2025 সাল ঈদের ছুটিতে। এই যে অ্যালোকেশন শব্দ একটা রয়েছে, সেই জায়গাতেই বিতর্ক কিনা তা নিয়ে চর্চা চলছে। তবে বিজেপির বক্তব্য যে তারাই গোটা বিষয়টি সামনে আনার পর কলকাতা পুরসভা পিছু হটেছে, শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। কিন্তু পুরসভার একাংশের যেটা বক্তব্য, যে শুধুমাত্র একজন অফিসার এই ধরনের স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এটাও কি খুব একটা বিশ্বাসযোগ্য? অন্যদিক থেকে যে কথা বলা হচ্ছে, যে কলকাতা পুরসভার সমস্ত ছুটি কিন্তু সাধারণভাবে রাজ্য সরকারের যে ছুটির বিজ্ঞপ্তি থাকে সেই অনুযায়ী হয়, এবং কলকাতা পুরসভার অন্যান্য বিভাগেও কিন্তু বিশ্বকর্মা পুজোর ছুটি নেই। তাহলে এইটা নিয়ে হয়তো বিতর্ক কেন বোঝা যাচ্ছে, কোন জায়গা থেকে ঠিক বিতর্ক সূত্রপাত বোঝা যাচ্ছে। প্রদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক রং লাগতে শুরু হয়েছে। বিরোধীরা কে কি বলছেন শোনাবো। আগামী দিনে হয়তো দুর্গাপুজোর ছুটিও কমে যাবে এবং ঈদের ছুটি বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় তো খিলাফত শাসন ব্যবস্থা স্থাপন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আমরা বেশি কিছু বললে উনি আবার বিধানসভার মধ্যে বলেন আমি কি মুসলিম লীগের নেত্রী নাকি। তো স্বাভাবিকভাবে সবাই বুঝতে পারছে কি চলছে পশ্চিমবঙ্গে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাত
ফিরহাদ হাকিম সাহেব বলেছিলেন যে পশ্চিমবঙ্গে উর্দু ভাষীদের সংখ্যা বাড়াতে হবে, পশ্চিমবঙ্গে অন্যদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই এগোচ্ছেন, আর নতুন তো কিছু না। পুর কমিশনারের অনুমতি না নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়, সরকারি তালিকা মেনেই ছুটি দেওয়া হয় পুরসভায়। ইচ্ছে করে সাম্প্রদায়িক উস্কানি দিতেই এটা করেছিলেন। শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারের ঘাড়ে দায় চাপিয়ে মন্তব্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। এই ধরনের করা উচিত না। কমিশনারের পারমিশন নেয়নি কেন এটাতে, সেটা স্পষ্টভাবে আমি জিজ্ঞেস করতে বলেছি কমিশনারকে। আর সেকেন্ড হলো যে এইরকম কোনো হয় না, গভর্নমেন্টের ছুটি আমাদের ছুটি, গভর্নমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী আমরা চলি। হ্যাঁ, আচ্ছা। সুতরাং এখানে আলাদা করে কোনো নোটিফিকেশন বাড়ানোর কোনো অর্থই হয় না। সুতরাং এটা কেন করলে, এটা ইচ্ছে করে কোনো প্রভোকেশন করার জন্য, কমিউনাল এলিমেন্টদের একটু ছাড় দেওয়ার জন্য এটা করেছে। আমি বাংলায় সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, সেই জন্যে আমরা নিজেরাই সব ধর্ম সমন্বয়ে সব ধর্ম। আর একটা খবর দিই আপনাদের, অনুপ্রবেশ রুখতে সীমান্তে গুলি চালালো বিএসএফ। চরভদ্রা সীমান্তে ৫-৬ জন বাংলাদেশি দুষ্কৃতী অনুপ্রবেশের চেষ্টা করে, কাঁটাতার কেটে। অনুপ্রবেশ রুখতে তারা বিএসএফ এর পাল্টা হামলা চালায় দুষ্কৃতীরা। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কৌশিকের সঙ্গে সরাসরি কথা বলি। কৌশিক, কিন্তু ঠিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো, ঠিক কেমন জায়গায় পৌঁছেছিল যে বিএসএফ কে গুলি চালাতে বাধ্য হতে হয়? কি হয়েছিল? দেখো, একদমই এই 146 নম্বর যে জলঙ্গি সীমান্ত এলাকা, সেই চরভদ্রা এলাকা, সেখানে কোনো কাঁটাতার নেই, মাঠ, মেঠো পথ এবং সুবাদে সেখানে অনুপ্রবেশ করা যায়। সেক্ষেত্রে গতকাল রাতে যখন ডিউটিতে ছিলেন বিএসএফের জওয়ানরা, সেই সময় তারা দেখে বাংলাদেশ থেকে 5 থেকে 6 দুষ্কৃতী কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। প্রথমে তারা একটি শূন্যে গুলি চালায় যে তারা যাতে চলে যায় সেরকমের জন্য, কিন্তু এই শূন্যে গুলি ছুড়েছিলেন বিএসএফের পক্ষ থেকে। এবং তাতে দেখা যায় যে সেই সব দুষ্কৃতীদের হাতে যেসব ছোটোখাটো আগ্নেয়াস্ত্র ছিল, তারাও কিন্তু উল্টো দিক থেকে তারাও গুলি ছোড়ে। তারপর কিন্তু বিএসএফ পাল্টা গুলি ছুড়লে তখন সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পালায়। অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারী একের পর এক এই মুর্শিদাবাদ জেলায় গ্রেপ্তার হয়েছে। তারপর এই যে মেঠো পথ, যে রাতের অন্ধকার, এবং সেই সুযোগকেই কিন্তু কাজে লাগাচ্ছে। সেখানে সীমান্তে কাঁটাতার না থাকার কারণে তারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে এবং শেষমেশ এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে গুলি চালানোর মতো ঘটনা ঘটাতে হচ্ছে। তবে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু বিএসএফের এই সব জায়গায় কিন্তু যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়, কারণ রাতের অন্ধকারে যেখানে কোনো তার কাটা নেই সেখানে কিন্তু অবাধেই প্রবেশ করতে পারে। এবং মানে একটা অশান্তি, একটা টেনশন সবসময় জারি থাকছে সীমান্তে, সেই ছবি বারবার করে সামনে আসছে। অনেক ধন্যবাদ তোমায় কৌশিক, ধন্যবাদ প্রদীপ্ত, ধন্যবাদ সৌরভ। আর এলাকাবাসীরা, স্থানীয়রা যারা রয়েছেন, তারা কি বলছেন শোনাই আপনাদের। কতগুলো গুলির আওয়াজ শুনেছেন? একটাই শব্দ শুনতেছি আমি। কি বুঝতে পারলেন যে কারা গুলি করলো? কারা বলে এটি বুঝতে পারি না আমরা। না, কে গুলি করেছে আপনি বুঝতে? না, আমরা বুঝতে পারি না, কে করলো না করলো এটা আমরা বুঝতে পারি না। কেন গুলিটা, কি মনে হচ্ছে কেন হয়েছে গুলিটা? এখন জানি কিভাবে হইলো, কে দৌড়াদৌড়ি পারলো না করলো। এরকম গুলি কি মাঝে মধ্যে হয়? মাঝে মাঝে হয়। কেন হয় সেটা গুলিটা? কি করি বলবো বলে আমরা। বাংলাদেশের লোক কি ভারতে আসে রাতের বেলায়? আসতে পারলে হয়তো খাম খেলতে করবে, মারামারি করবে, ধরবে।